হ্যাঁ, হ্যালো, সবাই দেখতে পাচ্ছ স্লাইড? দেখতে পাচ্ছি। তো আমরা আজকে অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিন শুরু করব। আমরা গত ক্লাসে শেষ করেছি অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিনের শ্রেণীবিভাগ। আর আজকে আমরা পড়বো হলো আমিষের কাজ। আমিষের কাজ আর লিপিডের বৈশিষ্ট্য, কাজ এবং প্রকারভেদ। তাহলে এগুলো হলো আমাদের আজকের কোষ রসায়ন চ্যাপ্টারের টপিকস। তো আমরা আমিষ বা প্রোটিনের কাজ দিয়ে শুরু করছি আজকের লেকচার। 1 নম্বর, জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, যেমন কোলাজেন। তাহলে আমরা যারা প্রাণী, বিশেষ করে আমরা যারা মানুষ, হ্যাঁ, তাদের যে জীবদেহের প্রাণী দেহের যে প্রধান যে উপাদান সেটা হলো কোলাজেন। আমাদের যেটাকে বলি আমরা গোস্ত, হ্যাঁ, এটা কিন্তু আসলে কোলাজেন প্রোটিন দ্বারা গঠিত। কোষে প্রোটিন সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে এবং প্রয়োজনে শক্তি উৎপাদন করে। বিভিন্ন অঙ্গাণু এবং কোষঝিল্লি গঠনে কাজ করে। এনজাইম হিসেবে জীবদেহের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে দেহের প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এবং দেহকে রোগ মুক্ত রাখে, যেমন ইমিউনোগ্লোবিউলিন। আমাদের এখন যে শীতকাল, এই শীতকালে ভাইরাস বা অন্যান্য অণুজীবের সংক্রমণটা বেশি হয়। এই ভাইরাস বা অন্যান্য অণুজীব থেকে সুরক্ষা প্রদানের জন্য আমাদের দেহ এক ধরনের গ্লাইকোপ্রোটিন নির্মিত একটা উপাদান তৈরি করে, যার নাম হলো অ্যান্টিবডি। তাহলে এই অ্যান্টিবডি হলো এক ধরনের প্রোটিন। জীবদেহের প্রয়োজনীয় হরমোন উৎপন্ন করে, যেমন ইনসুলিন। তাহলে আমাদের যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলো প্রোটিন দ্বারা গঠিত। হিস্টোন প্রোটিন নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডকে কার্যকর করে। কিছু প্রোটিন বিষাক্ত হওয়ায় অনেক জীব তা খেয়ে মারা যায়, যেমন সাপের বিষের প্রোটিন। সাপের বিষে যে প্রোটিন, বিষ হলো প্রোটিন দ্বারা গঠিত। হিমোগ্লোবিন প্রোটিন প্রাণীদেহের সমস্ত কোষে অক্সিজেন সঞ্চালন করে। মানব দেহের পেপটাইড থেকে উৎপাদিত প্রোটিন ডিফেন্সিভ অ্যান্টিবডি হিসেবে কাজ করে। পিগমেন্ট হিসেবে কাজ করে, যেমন রডোপ্সিন। এটা আমাদের চোখে আছে, এই প্রোটিনটা আমাদের চোখে আছে, রডোপ্সিন। আমাদের চোখে দুই ধরনের আলোক সংবেদী কোষ আছে, একটা রড কোষ আর একটা হলো কোন কোষ। তাহলে রড কোষে এই রডোপ্সিন নামক প্রোটিন রয়েছে, যেটা পিগমেন্ট হিসেবে কাজ করে। পিগমেন্ট মানে কি? রঞ্জক বা রং। ইন্টারফেরন একটি কোষীয় প্রোটিন। এটি ভাইরাস আক্রমণে স্বতঃস্ফূর্তভাবে দেহে তৈরি হয়। হ্যাঁ, তাহলে ইন্টারফেরন এটা আমাদের দেহে এক ধরনের প্রোটিন তৈরি হয়, যেটা আমাদের শরীরে অনেক সময় ভাইরাস অ্যাটাক করে। তো ভাইরাস, হ্যাঁ, হয়তো যে কোষগুলোকে অ্যাটাক করেছে, হ্যাঁ, সেই কোষগুলো থেকে যাতে অন্য কোনো কোষে আর ভাইরাস যেতে না পারে, সেই ক্ষেত্রে ইন্টারফেরন একটা ভূমিকা পালন করে। ইন্টারফেরন অন্য কোষে আর ভাইরাসকে বিস্তার হতে দেয় না। 1 গ্রাম প্রোটিন জারণে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এই ছিল আমিষের বা প্রোটিনের কাজ। এবার আমরা আসবো জীবদেহে প্রোটিনের ভূমিকা, এনজাইমের ভূমিকা। সকল এনজাইম হলো প্রোটিন। এনজাইম জৈব অনুঘটক হিসেবে প্রাণ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি করে, যা জীবের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ক্ষয়পূরণ ও বৃদ্ধিতে বিভিন্ন যৌবনিক ক্রিয়াকলাপের জন্য দেহের যে ক্ষয়ক্ষতি হয় তা পূরণ করার জন্য প্রোটিন প্রয়োজন হয়। গাঠনিক ভূমিকা। তন্তুজ প্রোটিন বিভিন্ন অঙ্গের আবরণী তৈরি করে, বিভিন্ন টিস্যুর মধ্যে সংযোগ স্থাপনকারী হিসেবে কাজ করে। পরিবহনে কোষের ভেতরে বিভিন্ন অণুর পরিবহন, আয়ন স্থানান্তর প্রভৃতি প্রোটিনের মাধ্যমে ঘটে থাকে। এছাড়া হিমোগ্লোবিন নামক প্রোটিন প্রাণীদেহের সকল কোষে অক্সিজেন সরবরাহ করে। আবার জীবদেহ গঠনে জীবের বৃদ্ধি ও বিকাশ হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিশেষ কয়েকটি হরমোন হলো ইনসুলিন, সোমাটোট্রফিক হরমোন, লিউটিট্রফিন হরমোন। এগুলো হলো এই হরমোনগুলো, হ্যাঁ, আমাদের
জীবের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিষক্রিয়া ও আত্মরক্ষা। বিভিন্ন প্রক্রিয়ায় প্রোটিন থেকে বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়। এসব পদার্থ জীবের আত্মরক্ষার জন্য সহায়ক, যেমন সাপের বিষ বা ভেনম, যা সাপের আত্মরক্ষায় ব্যবহৃত হয়। ভাইরাস ক্যান্সার প্রতিরোধে। বিভিন্ন ধরনের ক্যান্সারের কারণ হিসেবে ভাইরাস চিহ্নিত হয়েছে। ইন্টারফেরন নামক বিশেষ প্রোটিন ভাইরাস প্রতিরোধক হিসেবে ব্লাড ক্যান্সার নিরাময়ে ব্যবহার হচ্ছে। অ্যান্টিবায়োটিক উৎপাদন। অ্যান্টিবায়োটিক নানা ধরনের রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। বিপাকীয় বিক্রিয়ায় জীবদেহ, বিশেষ করে অণুজীবে এসব অ্যান্টিবায়োটিক উৎপন্ন হয়। ইমিউনিটি। রোগ জীবাণু ধ্বংস ও নিয়ন্ত্রণের জন্য পোষক দেহে যে অ্যান্টিবডি তৈরি হয় তাও প্রোটিন। আমাদের দেহে যে আমরা যে এখন একটা মহামারী চলতেছে, তারা আমাদেরকে ডাক্তার বা যারা স্বাস্থ্যকর্মী আছে তারা কি বলে যে প্রোটিন বেশি করে খাও, হ্যাঁ, ডিম, দুধ, মাছ, মাংস এগুলো বেশি করে খাও, কারণ এগুলো কি করে আমাদের দেহের ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি করে। ব্যথানাশক হিসেবে মস্তিষ্কে উৎপন্ন এন্ডোরফিন ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়। ঘুম সৃষ্টিতে অতি সম্প্রতি আবিষ্কৃত ঘুম আনয়নকারী এস ফ্যাক্টর বিশেষ ধরনের প্রোটিন বলে প্রমাণিত হয়েছে। আচ্ছা, একটা কোশ্চেন করি, এই যে অ্যান্টিবায়োটিক আমরা বলতেছি, অ্যান্টিবায়োটিক আর ভ্যাকসিনের মধ্যে পার্থক্য কেউ কি বলতে পারবা? অ্যান্টিবায়োটিক আর ভ্যাকসিনের মধ্যে পার্থক্য কারো জানা আছে? অ্যান্টিবায়োটিক আর ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক আর ভ্যাকসিনের মধ্যে পার্থক্য কেউ বলতে পারবা? স্যার, অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় স্যার কোনো কিছুর প্রতিরোধে, আর ভ্যাকসিন ব্যবহৃত হয় প্রতিকারে না, হলো না, কোনো রোগের। হলো না। তোমার হলো ভ্যাকসিন, যেমন এখন ভ্যাকসিন এখন ভ্যাকসিন কি ধ্বংস করে দেয় নাকি? না, ভ্যাকসিনটা স্যার মনে করো যে, স্যার হ্যাঁ বলো। স্যার অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, আর ভ্যাকসিন হচ্ছে ইনজেকশনের মাধ্যমে শরীরে ভেতরে দেওয়ানো হয়। না, এটাও ঠিক না। অ্যান্টিবায়োটিক অনেক ইনজেকশন আছে। আচ্ছা, মূল কথাটা হলো যে একটা হলো রোগের আগে নিতে হয়, আর একটা হলো রোগের পরে, মানে রোগ যাতে না হয় সেই ক্ষেত্রে আমরা ভ্যাকসিন নিই। স্যার, যেমন এইটাই তো বলছি। হয়তো হয়তো বুঝাতে বা আমি হয়তো বুঝতে ব্যর্থ হয়েছি ওদের কথা। তো যেটা হলো কি, যে ভ্যাকসিন হলো যে, যেমন করোনা রোগ যাতে না হয় এই জন্য বর্তমানে বিভিন্ন দেশে ভ্যাকসিন তৈরির কাজ চলতেছে। তাহলে এই ভ্যাকসিন নিতে নিতে পারলে দেখা গেলো যে আমাদের করোনা পরবর্তীতে নাও হতে পারে। তারপরে আবার হলো, যদি হয়ে যায়, যেমন করোনার রোগ হয়ে গেলে হয়তো আমাদের অ্যান্টিবায়োটিক এখন আমরা তৈরি করতে পারি নাই, কিন্তু অন্য অনেক ভাইরাল আছে, অসুখ আছে, যে অসুখগুলোতে আমরা 3 দিন 4 দিন আক্রান্ত হওয়ার পরে আমরা অ্যান্টিবায়োটিক নেওয়া শুরু করি। হ্যাঁ, যেমন ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ, এই ধরনের রোগগুলোতে 3 দিনের মধ্যে যদি আমাদের জ্বর না সারে, তাহলে আমরা 4 দিনের দিন থেকে অ্যান্টিবায়োটিক নেওয়া শুরু করি। তাহলে একটা হলো রোগ সৃষ্টি হওয়ার আগে, সেটা হলো ভ্যাকসিন, আর একটা হলো রোগ হওয়ার পরে নিতে হবে অ্যান্টিবায়োটিক। আর ইনজেকশন দুটোই ফর্মুলেশনে থাকতে পারে, যেমন অ্যান্টিবায়োটিক এটা ট্যাবলেট ফর্মুলেশনও থাকতে পারে, ক্যাপসুলও থাকতে পারে, আবার ইনজেকশনও থাকতে পারে। আমরা আরেকটা জৈব রাসায়নিক পদার্থে যাব। আমরা শর্করা এবং প্রোটিন শেষ করলাম, আমরা আরেকটা জৈব রাসায়নিক পদার্থে যাব, সেটার নাম হলো লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন সহযোগে গঠিত ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের উচ্চ আণবিক ওজন বিশিষ্ট এস্টারকে ফ্যাট বা লিপিড বলে। তাহলে জার্মান বিজ্ঞানী ব্লোর 1943 সালে সর্বপ্রথম লিপিড শব্দটি ব্যবহার করেন। গ্রিক লাইপোস মানে ফ্যাট থেকে লিপিড শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ স্নেহ পদার্থ। তাহলে লিপিড হচ্ছে উদ্ভিদ ও প্রাণীদেহে বিদ্যমান গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ, যা হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন নিয়ে গঠিত, এবং এগুলো পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবক যেমন ইথার, ক্লোরোফর্ম, পেট্রোল, বেনজিন ইত্যাদিতে দ্রবণীয়। আমরা সাধারণভাবে দেখি যে লিপিড, যেমন মনে করি যে বিভিন্ন মুরগি বা খাসি বা গরু, এগুলো যে আমরা যে চর্বিগুলো দেখি সেগুলো কিন্তু আসলে লিপিড, সেগুলো কিন্তু পানিতে দিলে পানিতে ভেসে থাকে, মানে এই জন্য পানিতে তারা দ্রবণীয় নয়। লিপিডের উৎস দুই ধরনের, একটা প্রাণীজ উৎস আর একটা হলো উদ্ভিজ উৎস। প্রাণীজ চর্বি, মাখন, ঘি ইত্যাদি লিপিডের প্রাণীজ উৎস। উদ্ভিজ উৎস কিছু উদ্ভিদের বীজ,
যেমন সয়াবিন, তিল, সূর্যমুখী, বাদাম, পাম, নারকেল, জলপাই ইত্যাদি লিপিডের উদ্ভিদ উৎস। লিপিডের বৈশিষ্ট্য। লিপিড বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন জৈব যৌগ। এটি পানিতে অদ্রবণীয়, কিন্তু ইথার, ক্লোরোফর্ম, পেট্রোল, বেনজিন, অ্যালকোহল ইত্যাদি জৈব দ্রাবকে দ্রবণীয়। এরা ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে বিরাজ করে। লিপিড পানির চেয়ে হালকা, তাই পানিতে ভাসে। হাইড্রোলাইসিস শেষে এরা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। হাইড্রোলাইসিস মানে আদ্র বিশ্লেষণ। লিপিডকে কোনো কিছু দিয়ে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে। লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পায়। এদের সুনির্দিষ্ট কোনো গলনাঙ্ক নাই। তাহলে আমরা যে সমস্ত লিপিডকে যদি আমরা তাপ দিই এবং তাপ যদি অনেকক্ষণ দেওয়া লাগে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে তার আণবিক ওজন বেশি। সাধারণ উষ্ণতায় মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাকে বলা হচ্ছে কক্ষ তাপমাত্রা। কিছু লিপিড যেমন তেল তরল এবং কিছু লিপিড যেমন চর্বি কঠিন অবস্থায় থাকে। লিপিডের সাথে সুডান 3 দ্রবণ যোগ করলে লাল বর্ণ ধারণ করে। এটি ছিল লিপিডের বৈশিষ্ট্য। এবার আসবে লিপিডের কাজ। চর্বি ও তেল জাতীয় লিপিড উদ্ভিদে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। ফসফোলিপিড বিভিন্ন মেমব্রেন গঠনের উপাদান হিসেবে কাজ করে, যেমন আমরা কোষ ঝিল্লি বা অন্যান্য অঙ্গাণুর ঝিল্লি গঠনে আমরা দেখেছিলাম। মোম জাতীয় লিপিড পাতার বহিরাবরণে স্তর সৃষ্টি করে অতিরিক্ত প্রশোধন রোধ করে। তাহলে পাতার উপরে বা কাণ্ডের উপরে আমরা একটা পুরো একটা স্তর দেখি, যেটাকে বলি আমরা কিউটিক্যাল। আর কিউটিক্যালে এক ধরনের লিপিড থাকে, সেই লিপিডের নাম এখানে লিখিনি। সেই লিপিডের নাম হলো কিউটিন। কিউটিন হলো এক ধরনের লিপিড। আর এই লিপিডটা কি করে, যে পাতার বহিরাবরণে, হ্যাঁ, একটা স্তর সৃষ্টি করে, ঠিক আছে, যেটাতে প্রশোধন রোধ হয়। কতিপয় এনজাইমের প্রস্থিতি গ্রুপ হিসেবে ফসফোলিপিড কাজ করে। আমরা এনজাইম এখনো পড়ি নাই, তাহলে এনজাইমের প্রস্থিতি গ্রুপ হিসেবে ফসফোলিপিড কাজ করতে পারে। সালোক সংশ্লেষণে গ্লাইকোলিপিড বিশেষ ভূমিকা পালন করে। প্রোটিনের সাথে যুক্ত হয়ে লাইপোপ্রোটিন গঠন করে। প্রোটিন প্লাস লিপিড, দ্যাট মিনস লাইপোপ্রোটিন। এবং লাইপোপ্রোটিন শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত থাকে। এই ছিল বৈশিষ্ট্য ও কাজ। এবার আমরা আসবো লিপিডের শ্রেণী বিভাগ। লিপিডকে আমরা 3 ভাগে ভাগ করব। একটা হলো সরল লিপিড, তারপর একটা হলো যৌগিক লিপিড, আর একটা হলো উদ্ভূত লিপিড। তো সরল লিপিডকে আবার 2 ভাগে ভাগ করেছি, একটা হলো স্নেহদ্রব্য আর একটা মোম। যৌগিক লিপিডকে আমরা কয়েক ভাগে ভাগ করব, একটা হলো গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, লাইপোপ্রোটিন, সালফোলিপিড। উদ্ভূত লিপিডকে আবার 3 ভাগে ভাগ করব, স্টেরয়েড, টারপিনস, রাবার। আমরা প্রথমে সরল লিপিডে যাই। তাহলে আমরা এখানে ভাগ করেছিলাম 3টা ভাগে। রাসায়নিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়েছে, সরল, যৌগিক আর এটা হলো উদ্ভূত। সরল লিপিড কাকে বলা হচ্ছে? যেসব লিপিডের বিশ্লেষণে স্নেহ পদার্থ ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যায় না, তাকে সরল লিপিড বলে। সরল লিপিড 2 প্রকার, একটাকে বলছে আমরা স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড, আর 2 নম্বর হলো মোম। মোমেরও আরেকটা নাম থাকতে পারে, সেটা হলো মনোগ্লিসারাইড। এটা হলো ট্রাইগ্লিসারাইড আর এটা হলো মোমকে আমরা বলতে পারি মনোগ্লিসারাইড। আমরা 1 নম্বরে যাব, ট্রাইগ্লিসারাইড, স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড। তাহলে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের এস্টারকে স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড বলে। তাহলে 1 অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড সংযুক্ত হয়ে 1 অণু ট্রাইগ্লিসারাইড তৈরি করে। এতে 3 অণু পানি তৈরি হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা গ্লিসারলের সংকেত, আর ডান পাশে আমরা একটা দেখছি স্টিয়ারিক অ্যাসিড, এটা একটা ফ্যাটি অ্যাসিডের সংকেত। তাহলে আমরা কি বললাম, যে 1 অণু গ্লিসারল, মানে গ্লিসারল যেটা বাম পাশে দেওয়া আছে এটা মনে করো গ্লিসারল, আর ডান পাশে যেটা দেওয়া আছে স্টিয়ারিক অ্যাসিড, হ্যাঁ, এটা এখানে এরকম 3টা ফ্যাটি অ্যাসিড লাগবে। তাহলে এই 3টা ফ্যাটি অ্যাসিড এবং 1 অণু গ্লিসারল যখন বিক্রিয়া করবে, এই বিক্রিয়ায় 3 অণু পানি উৎপন্ন হবে এবং একটা ট্রাইগ্লিসারাইড গঠন করবে, ঠিক আছে। গ্লিসারলের আরেকটা নাম কিন্তু আছে, গ্লিসারলকে আরেকটা নাম আমরা বলতে পারি ট্রাইহাইড্রিক অ্যালকোহল।
গ্লিসারলের আরেকটা নাম কি? ট্রাই হাইড্রিক অ্যালকোহল, এটাও আমি বলতে পারি। কেন? কারণ এর গঠনে 3টা হাইড্রোক্সিল গ্রুপ আছে, এই জন্য গ্লিসারলকে ট্রাই হাইড্রিক অ্যালকোহলও বলা যায়। তাহলে গ্লিসারলের আরেকটা নাম গ্লিসারিন প্লাস ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তাহলে আমরা একটা ট্রাইগ্লিসারাইড গঠনে 1 অণু গ্লিসারল লাগে আর 3 অণু ফ্যাটি অ্যাসিড লাগে। হ্যাঁ, যার ফলে একটা ট্রাইগ্লিসারাইড তৈরি হবে এবং 3 অণু পানি উৎপন্ন হবে। বিক্রিয়াটা আমরা এখানে দেখাইনি, বিক্রিয়াটা দেখানোর প্রয়োজন নাই, আমরা এখানে বর্ণনায় বলে দিব। আর এটা হলো একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের নাম হলো স্টিয়ারিক অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড চেনে কার্বন কার্বন ডবল বন্ড না থাকলে তাকে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলে। তাহলে আমরা এই উপরে গঠনটা দেখি। স্টিয়ারিক অ্যাসিডের এখানে কার্বন কার্বন ডবল বন্ড কোথাও আছে? কার্বনের সাথে কার্বন ডবল বন্ড থাকতে হবে, আছে উপরের গঠনটাই স্টিয়ারিক অ্যাসিডে? কার্বনের সাথে জি না স্যার। কার্বনের সাথে অক্সিজেনের একটা ডবল বন্ড আছে, কিন্তু কার্বনের সাথে কার্বনের কোনো ডবল বন্ড নাই। তাহলে এই উপরের এটা হলো কি, যে এটা আমরা বললাম যে ডবল বন্ড নাই, তাহলে এটা অবশ্যই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। 2 নম্বর, ফ্যাটি অ্যাসিডের কার্বোহাইড্রেট চেইনে বা কার্বন কার্বনে 1 বা একাধিক ডবল বন্ড থাকলে তাকে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলে। তাহলে এখানকার কার্বনে এরকম যদি কোনো 6 নম্বর বা 7 নম্বর কার্বন বা 7 নম্বর বা 8 নম্বর কার্বন এরকম যদি মাঝে যদি কোনো ডবল বন্ড থাকতো, তাহলে এটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হতো। ট্রাইগ্লিসারাইড 2 ধরনের হয়, যথা চর্বি এবং তেল। চর্বি যেসব ট্রাইগ্লিসারাইড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং সাধারণ কক্ষ তাপমাত্রায় মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন বা অর্ধকঠিন অবস্থায় বিরাজ করে, তাকে চর্বি বলে। যেমন উদ্ভিদ চর্বি ও পাম অয়েল। ঠিক আছে, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন থাকতে পারে বা অর্ধ কঠিন হিসেবে থাকতে পারে যারা, তারাই হলো চর্বি। তেল যেসব ট্রাইগ্লিসারাইড অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি তাকে আমরা বলবো তেল। তাহলে চর্বি আর তেলের পার্থক্য এখানে দেওয়া হলো। চর্বিতে লম্বা শিকল ফ্যাটি অ্যাসিড ধারণ করে আর তেলে খাটো শিকল ফ্যাটি অ্যাসিড ধারণ করে। চর্বিতে সম্পৃক্ত বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ধারণ করে আর তেলে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ধারণ করে। চর্বি সাধারণ কক্ষ তাপমাত্রায় কঠিন বা অর্ধকঠিন, কিন্তু তেল সাধারণ কক্ষ মাত্রায় বা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। চর্বির গলনাঙ্ক অনেক বেশি, সাধারণত 70 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা এর বেশি হতে পারে, আর এদের গলনাঙ্ক অনেক কম, মাত্র 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উদাহরণ উদ্ভিদ চর্বি, পাম অয়েল, হ্যাঁ, নারকেল তেল, মাখন, ঘি, প্রাণীজ চর্বি, মাছের তেল। আর উদাহরণ ভোজ্য তেল যেমন সয়াবিন, সরিষা ইত্যাদি। আমরা এই যে এখানে একটা বলছি নারকেল বলতেছি তেল, কিন্তু এটা হলো চর্বি। কারণ আমরা এখন শীতকাল, এখন কেউ যদি নারকেল তেল তোমরা ইউজ করো, বাসায় যদি কোনো নারকেল তেল থাকে, তাহলে আর কয়েকদিন পর দেখবা যে ভিতরে জমে যাচ্ছে। কারণ কক্ষ তাপমাত্রা মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রায় তখন সে জমা শুরু করবে। হ্যাঁ, এই জন্য নারকেল তেলটা হলো চর্বি। আবার 20 ডিগ্রি সেলসিয়াস এর উপরে যখন তাপমাত্রা থাকবে, হ্যাঁ, তখন আবার এটা তরল অবস্থায় থাকবে। কাজ, তাহলে এটা হলো ট্রাইগ্লিসারাইডের কাজ। ফল ও বীজে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকবে। বীজের অঙ্কুরোদ্গমকালে এসব লিপিড কার্বোহাইড্রেটে পরিবর্তিত হয়ে বর্ধিষ্ণু চারার খাদ্য ও শক্তি যোগায়। তাহলে অনেক ধরনের বীজ আছে, এই বীজে যেহেতু লিপিড সঞ্চিত খাদ্য হিসেবে থাকে এবং এই সঞ্চিত খাদ্য পরবর্তীতে গ্লুকোজ বা অন্য শর্করায় রূপান্তরিত হয়ে যে বীজ আছে, বীজ থেকে যে চারাটা হবে সে চারার খাদ্য এবং শক্তি যোগাবে। আমরা এবার সরল লিপিডের 2 নম্বর অংশে যাব, সেটা হলো মোম। তাহলে ফ্যাটি অ্যাসিড এবং মনোহাইড্রক্সি অ্যালকোহলের এস্টারকে মোম বলে। কোনো উদ্ভিদে প্রাপ্ত মোম 24 থেকে 36টি কার্বন পরমাণু বিশিষ্ট হয়। এটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, মানে এদের গঠনে ডবল বন্ড বা ট্রিপল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকতে পারে।
মোম পানিতে অদ্রবণীয় এবং রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, কারণ এদের হাইড্রোকার্বন চেনে কোনো ডবল বন্ড থাকে না। সাধারণ তাপমাত্রায় এটি কঠিন হিসেবে থাকে এবং এর গলনাঙ্ক চর্বির চেয়ে বেশি। এদের চেন অত্যন্ত দীর্ঘাকার। মোমে ফ্যাটি অ্যাসিডের পরিসর C14 থেকে C16, মানে কার্বন 14 থেকে কার্বন 16, আর অ্যালকোহলের পরিসর C16 থেকে C32। মৌচাক থেকে প্রাকৃতিক মোম পাওয়া যায়। উদ্ভিদের কাণ্ড, পাতা, ফুল, ফলের ত্বক ইত্যাদি মোম পাওয়া যায়। আমরা দেখবো অনেক ফলে, যেমন আপেল, আপেলের উপরে বা খেজুর, এর উপরে মোমের একটা আস্তরণ আছে। বা পাতাবাহার যে উদ্ভিদগুলো আছে, বা ক্যাকটাস, অর্কিড জাতীয় যে উদ্ভিদগুলো আছে, তাদের কাণ্ড, পাতা বা ফুলে এরকম মোমের একটা লেয়ার রয়েছে। মোমের কাজ, উদ্ভিদ অঙ্গের উপরিতলে প্রতিরোধক হিসেবে কাজ করে। এরা যদি পাতায় বা কাণ্ডের উপরে থাকে, তাহলে এরা কি করে প্রতিরোধক হিসেবে কাজ করবে। হ্যাঁ, এবং এটা কি করবে, যে প্রসাধন রোধ করতে পারে, কারণ মোমের লেয়ার থাকলে অনেক সময় পত্ররন্ধ্রগুলো ঢাকা পড়ে যায়। এই কারণে দেখা গেলো যে প্রসাধনটা কমে যায় বা রোধ হয়। উদ্ভিদের কোষপ্রাচীরের কিউটিন ও সুবেরিন মোম জাতীয় পদার্থ। মোম থেকে মোমবাতি তৈরি হয়। বিভিন্ন প্রসাধন শিল্পেও এটি ব্যবহৃত হয়। আমরা বাজারে যখন আপেল কিনতে যাই, আপেলের গায়ে তো এমনি মোম মোম থাকে ন্যাচারালি, কিন্তু অনেক সময় যারা ভেজাল ফল বিক্রেতা, তারা কি করে এরকম আরো বেশি মোমের লেয়ার দিয়ে দেয়, কৃত্রিম মোম দিয়ে দেয়। এই জন্য এই সমস্ত ফলমূল যখন আমরা খাবো, তখন আমরা বাসায় নিয়ে এসে সেটা অনেকক্ষণ ধরে পানিতে লবণের মাধ্যমে ভিজিয়ে রাখবো। তাহলে ওই স্যার হ্যাঁ বলো। হ্যাঁ বলো। স্যার এই মোমের ক্ষেত্রে মনোহাইড্রিক অ্যালকোহল বিশিষ্ট, স্যার মানে মনোহাইড্রিক অ্যালকোহল বিশিষ্ট আচ্ছা হলে আচ্ছা, ভালো কোশ্চেন করেছো। স্যার মনোহাইড্রিক মানে আমি জানতে চাচ্ছিলাম স্যার এখানে কার্বন সংখ্যা কত, স্যার এটা জানতে চাচ্ছিলাম। মনোহাইড্রক্সি অ্যালকোহলের কার্বন সংখ্যা কার্বন সংখ্যা হলো যে এখানে হলো তোমার কার্বন সংখ্যা দেখা গেলো যে এখানে দেখা গেছে যে এটা নির্দিষ্টতা নাই। তবে এরকম দেখা গেছে যে 24 থেকে 36টি কার্বন পরমাণু বিশিষ্ট হতে পারে এটা কোন কোন উদ্ভিদে, আবার এর চেয়ে কমও হতে পারে। কার্বন সংখ্যা মানে এরকম ভাবে নির্দিষ্ট নাই যে কতগুলো কার্বন সংখ্যা থাকবে। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। মনোহাইড্রক্সি তো সেই জন্য মনে করছিলাম হয়তো বা 3 থেকে 10টি হবে, কিন্তু স্যার এখানে 24 থেকে 36টি দেওয়া। মনোহাইড্রক্সি মানে ওটা না, 3 থেকে 10টি না। মনোহাইড্রক্সি মানে ওটা না। মনোহাইড্রক্সি মানে হলো যে আমরা যেমন একটু আগে বললাম, যে এখানে আমরা বলেছিলাম যে গ্লিসারল বা গ্লিসারিন, এর একটা নাম বলেছিলাম। নামটা কি মনে আছে? গ্লিসারলের একটা নাম বলেছিলাম। কি অ্যালকোহল এটা? সেটা ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল। হ্যাঁ, থ্যাংক ইউ মনোযোগ দেওয়ার জন্য। তাহলে গ্লিসারলটা ছিল ট্রাইহাইড্রিক অ্যালকোহল। কেন ট্রাইহাইড্রিক? মনে করো এখানে 3টা হাইড্রক্সিল গ্রুপ আছে। তাহলে আমরা আসছি মোমে আমরা এখানে বললাম মনোহাইড্রক্সি অ্যালকোহল। তাহলে মনোহাইড্রক্সি অ্যালকোহল যদি ওখানে ট্রাইহাইড্রিক বা ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল যদি হয়, 3টা ওএইচ থাকে, তাহলে মনোহাইড্রক্সিতে কয়টা থাকবে? একটা। কার্বন সংখ্যা যাই থাক কিন্তু হাইড্রক্সিল গ্রুপ থাকবে একটা। এই জন্য নাম হয়েছে মনোহাইড্রক্সি অ্যালকোহল, বা আমরা বলতে পারি মনোহাইড্রিক অ্যালকোহল। ঠিক আছে, তাহলে মোমের গঠনে তোমার কি থাকবে? একটা হাইড্রক্সিল গ্রুপ থাকবে। এবার আসবো আমরা 2 নম্বর, যৌগিক লিপিড। সরল লিপিডের সাথে কিছু জৈব ও অজৈব পদার্থের মিশ্রণে যে লিপিড তৈরি হয় তাকে যৌগিক লিপিড বলে। তাহলে যৌগিক লিপিডে সরল লিপিড তো থাকবেই, এবং সরল লিপিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে জৈব পদার্থ থাকতে পারে বা অন্য অজৈব পদার্থ থাকতে পারে। এদেরকে আমরা বলবো যৌগিক লিপিড। এটি স্নেহ ও অস্নেহ জাতীয় পদার্থের যৌগ। যৌগিক লিপিড আমরা যদিও এখানে বলছি 4 প্রকার, আরো অনেক প্রকারের আছে। তোমাদের বইয়ে 4 ধরনের দেওয়া আছে, এই জন্য 4 প্রকার লেখা হয়েছে। আসলে যৌগিক লিপিড অনেক ধরনের আছে। ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড এবং লিপোপ্রোটিন। ফসফোলিপিড গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, ফসফেট এর সমন্বয়ে গঠিত লিপিডকে ফসফোলিপিড বলে। লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন ইত্যাদি কয়েকটি উল্লেখযোগ্য ফসফোলিপিড।
প্লাজমা মেমব্রেন মানে কোষ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের পর্দা ইত্যাদি ফসফোলিপিড দিয়ে তৈরি। ফসফোলিপিডের কাজ, তাহলে আমরা জানি কোষ ঝিল্লি এবং বিভিন্ন কোষীয় অঙ্গাণুর ঝিল্লির গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, আয়ন বাহক হিসেবে কাজ করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কোষের ভেদ্যতা ও পরিবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং উদ্ভিদ তেল ফসফোলিপিড সমৃদ্ধ। তাহলে আমরা এবার আসবো গ্লাইকোলিপিড। তাহলে ফসফোলিপিডের এখন আরেকটা কথা বলি। তাহলে ফসফোলিপিডের মধ্যে এখানে যদি আমি ভাঙি, ফসফোলিপিডকে ভাঙলে আমরা কি পাবো? এখানে আমরা পাবো হলো একটা সরললিপিড তো পাবোই, আরেকটি পাবো হলো ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডটা হলো প্রোস্টেটিক গ্রুপ, আর সরললিপিড হলো লিপিড। আমরা বলেছিলাম সরললিপিড প্লাস জৈব ও অজৈব পদার্থ। তাহলে এখানে আমরা পাচ্ছি, বা আমরা বলতে পারি জৈব এবং অজৈব পদার্থকে বলতে পারি প্রোস্টেটিক গ্রুপ। তাহলে ফসফোলিপিডে লিপিড হলো লিপিডের অংশ, আর ফসফরিক অ্যাসিডটা হলো প্রোস্টেটিক গ্রুপের অংশ। গ্লাইকোলিপিড সরললিপিডের সাথে যখন কার্বোহাইড্রেট যুক্ত থাকে তখন তাকে গ্লাইকোলিপিড বলে। তাহলে এখানে কার্বোহাইড্রেটটা হলো প্রোস্টেটিক গ্রুপ। উদ্ভিদের ফটোসিনথেটিক অঙ্গে ফসফোলিপিড অপেক্ষা গ্লাইকোলিপিড বেশি থাকে। ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে গ্লাইকোলিপিড অধিক থাকে। এতে গ্যালাক্টোজ থাকলে তাকে গ্যালাক্টোলিপিড বলে। তাহলে অনেক সময় দেখা গেল যে ক্লোরোপ্লাস্টের মেমব্রেন গঠনে গ্লুকোজের জায়গায় কি আছে, গ্যালাক্টোজ বেশি আছে, তখন তাকে বলবো গ্যালাক্টোলিপিড। গ্যালাক্টোজ প্লাস সরললিপিড, দ্যাট মিন্স গ্যালাক্টোলিপিড। সূর্যমুখী ও তুলার বীজ থেকে গ্লাইকোলিপিড শনাক্ত করা হয়েছে। গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। আমরা এই গ্লাইকোক্যালিক্স কোথায় পড়ে আসছি? আমরা বলছি গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। গ্লাইকোক্যালিক্স টার্মটা বা শব্দটা আমরা কোথায় পড়েছি? কারো মনে আছে? গ্লাইকোক্যালিক্স এই শব্দটা আমরা কোথায় জেনেছি? কারো মনে পড়ে না? কোষ ঝিল্লির যে ফ্লুইড মোজাইক মডেল, ওখানে কিন্তু আমরা পড়েছিলাম। না, কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলে পড়েছিলাম। কোষ ঝিল্লির যে ফ্লুইড মোজাইক মডেল, সেখানে কিন্তু আমরা পড়েছিলাম যে কোষ ঝিল্লির যে বাইরের যে ফসফোলিপিড ছিল, সে ফসফোলিপিডের স্তরে গ্লাইকোক্যালিক্স ছিল। তাহলে এর কাজ ফটোসিনথেটিক অঙ্গাণু গঠনে ভূমিকা রাখে, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সাহায্য করে। সালফোলিপিড, যে গ্লাইকোলিপিডে সালফার থাকে তাকে সালফোলিপিড বলে। উদ্ভিদে প্রচুর পরিমাণে এই জৈব যৌগটি পাওয়া যায়। লিপোপ্রোটিন, তাহলে লিপিডের সাথে প্রোটিন, এখানে প্রোস্টেটিক গ্রুপ যুক্ত থাকে এবং যে জৈব রাসায়নিক পদার্থ গঠন করে তাকে লিপোপ্রোটিন বলে। অধিকাংশ ক্ষেত্রে লিপিডের অংশ কোলেস্টেরল, এস্টার, ফসফোলিপিড দিয়ে গঠিত। তাহলে এখানে যে লিপিডটা থাকবে সেই লিপিডটা কোলেস্টেরল হতে পারে, এস্টার যৌগ হতে পারে, ফসফোলিপিড হতে পারে। কোষের মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের আবরণীতে লিপোপ্রোটিন থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের যে ঝিল্লি আছে, সেই ঝিল্লি গঠনে লিপোপ্রোটিন ভূমিকা রাখে। কোষ অঙ্গাণুর গাঠনিক উপাদান হিসেবে বিদ্যমান এবং মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের সাথে জড়িত থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে। তাহলে এই ছিল 4 ধরনের যৌগিক লিপিড। এবার আমরা আসবো লিপিডের আরেকটা শ্রেণীবিভাগ, সেটা হলো উদ্ভূত লিপিড। তাহলে উদ্ভূত লিপিড আমরা কিভাবে পাবো? যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণের ফলে যে লিপিড উদ্ভূত হয় তাকে উদ্ভূত লিপিড বলে। আবার যেসব যৌগ আইসোপ্রিন এককের পলিমার দিয়ে গঠিত তাকে টার্পিনয়েড বলে। আবার যেসব যৌগ আইসোপ্রিন এককের পলিমার দিয়ে গঠিত তাকে টার্পিনয়েড লিপিড বলে। আইসোপ্রিন হলো 5 কার্বন বিশিষ্ট যৌগ। স্টেরয়েড, টার্পিন, রাবার ইত্যাদি টার্পিনয়েড লিপিডের উদাহরণ। তাহলে আমরা এখানে বলছি এই যে আইসোপ্রিনের এককটাই আমরা রাসায়নিক সংকেত দেখতে পাচ্ছি, কার্বন হলো 5 আর হাইড্রোজেন হলো 8। তাহলে আইসোপ্রিন হলো 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ। তাহলে আমরা এখানে বললাম যে যেসব যৌগ আইসোপ্রিন এককের পলিমার দিয়ে গঠিত তাকে টার্পিনয়েড বলে। হ্যাঁ, এবং এই টার্পিনয়েড গঠনে মোট কতগুলো আইসোপ্রিন থাকতে পারে? হ্যাঁ, এখানে 2 জোড়া থেকে 8, 2 জোড়া থেকে হলো 8, কয় জোড়া? 4, মানে মোট কয়টা থাকবে? 40টা। 40টা হলে কয় জোড়া হয়? 4 জোড়া। তাহলে এখানে আমরা বলতে পারি 2 জোড়া থেকে 4 জোড়া
4 জোড়া আইসোপ্রিন নিয়ে তোমার টারপিন গঠিত হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা বললাম যে আইসোপ্রিন এককের সমন্বয়ে অনেকগুলো আইসোপ্রিন এককের যে পলিমার, এই পলিমার দিয়ে টারপিনয়েড গঠিত। টারপিনয়েড লিপিড 3 প্রকার, যথা স্টেরয়েড, তারপর হলো টারপিনস, আর এটা হলো রাবার। তাহলে এই আমরা এখানে আসছি স্টেরয়েড। 27 থেকে 29 কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগকে স্টেরয়েড বলে। এরা উদ্ভিদে মুক্ত অথবা ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত অবস্থায় থাকতে পারে। হাইড্রক্সিল গ্রুপ যুক্ত স্টেরয়েডকে স্টেরল বলা হয়। তাহলে যে স্টেরয়েডে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকবে, ওএইচ গ্রুপ যুক্ত থাকবে, তাকে স্টেরল বলা হয়। ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া ছাড়া অন্যান্য উদ্ভিদে স্টেরল বিদ্যমান। তাহলে স্টেরল ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়ায় থাকবে না। কোলেস্টেরল, আর্গোস্টেরল, তারপর হলো স্টিগমাস্টেরল, বিটা সিস্টোসেরল, ডিজিটালিন ইত্যাদি স্টেরয়েডের উদাহরণ। আমাদের কোলেস্টেরল এই নামটা মনে রাখলেই হবে উদাহরণ হিসেবে। বিভিন্ন প্রকার চিকিৎসায় স্টেরয়েড ব্যবহৃত হয়। ডিজিটালিন নামক স্টেরয়েড ওষুধ হিসেবে হৃদরোগে ব্যবহৃত হয়। তাহলে আমরা অনেক সময় এই স্টেরয়েড জাতীয় ওষুধ খাই যদি আমাদের কোনো যেমন থাইরয়েডের অনেকের প্রবলেম আছে, অনেকের মেয়েদের ক্ষেত্রে অনেকের দেখা গেল যে যে তাদের যে মিন্স বা মাসিক হয়, পিরিয়ড আছে, 28 দিন একটা পিরিয়ড হয়, তার জন্য অনেক সময় তারা এরকম স্টেরয়েড ওষুধ খেতে পারে। অত্যধিক ঠান্ডা লাগলে আমরা অনেক সময় স্টেরয়েড ওষুধ খাই। তো এরকম স্টেরয়েড ওষুধ হলো এটা এক ধরনের লিপিড। টারপিনস, তাহলে 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগকে রাবার বলে। 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগকে রাবার বলে। পুদিনা, তুলসী ইত্যাদিতে উদ্বায়ী তেল হিসেবে টারপিনস পাওয়া যায়। আর এটা ভুল দেওয়া আছে, এটা হবে না, রাবার এটা হবে না, এবার টারপিনস হবে। হ্যাঁ, রাবার দেওয়া আছে। তাহলে এখানে রাবার বলা হয় হবে। তাহলে এটা একটু ঠিক করে নিও, এখানে টারপিনস কথাটা হবে। তাহলে 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগকে টারপিনস বলে। পুদিনা, তুলসী ইত্যাদিতে উদ্বায়ী তেল হিসেবে টারপিনস পাওয়া যায়। সুগন্ধি প্রসাধনী সামগ্রী তৈরিতেও ও বার্নিশের কাজে টারপিনস ব্যবহৃত হয়। তাহলে আমরা 2 নম্বরে যেখানে এখানে আমরা রাবার কথাটা লেখা আছে, রাবারের জায়গায় টারপিনস কথাটা হবে। আচ্ছা, রাবার প্রায় 3000 থেকে 6000 আইসোপ্রিন একক যুক্ত হয়ে রাবার গঠন করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বললাম প্রায় 3000 থেকে 6000 আইসোপ্রিন একক যুক্ত হয়ে রাবার গঠন করে। আমরা তো আইসোপ্রিন মানে জানি, আইসোপ্রিন মানে হলো 5 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে এরকম 5 কার্বন বিশিষ্ট যৌগ হলো একটা আইসোপ্রিন। এরকম 3000 থেকে 6000 আইসোপ্রিন একক নিয়ে রাবার গঠন হবে। হিবিয়া ব্রাজিলিয়েন্সিস এটা হলো রাবারের বৈজ্ঞানিক নাম, আর এই গোত্রের নাম হলো ইউফরবিয়েসি। আচ্ছা, মীর ওয়ালিদ, রাতুল কিছু বলবা? ঠিক আছে স্যার, সরি। আচ্ছা, তাহলে এখানে আমরা বললাম রাবার উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হলো হিবিয়া ব্রাজিলিয়েন্সিস। ব্রাজিলিয়েন্সিস মানে হলো ব্রাজিল, ব্রাজিল থেকে এই উদ্ভিদের আগমন, এই জন্য ব্রাজিলিয়েন্সিস। রাবার উৎপাদনকারী অন্যান্য উদ্ভিদ হলো ফিকাস ইলাস্টিকা, তারপর প্যালাকুইয়াম গাট্টা, তারপর হলো ক্যাস্টিলা ইলাস্টিকা ইত্যাদি। তাহলে মেন উদ্ভিদ হলো হিবিয়া, এছাড়াও অন্যান্য উদ্ভিদ থেকেও রাবার পাওয়া যেতে পারে। প্রাকৃতিক রাবার ছাড়াও কৃত্রিম উপায়ে রাবার উৎপাদন করা হয়, এদেরকে গাম বলে। কাজ, ট্রাক, বাস, মোটর গাড়ি, রিক্সা, সাইকেল ইত্যাদি টায়ার তৈরিতে রাবার ব্যবহার হয়। তাহলে আমরা এরকম বিভিন্ন ধরনের যে আমরা গাড়ির টায়ার ব্যবহার করি সেগুলো রাবারের দ্বারাই তৈরি। তাহলে আমরা এখন কোলেস্টেরল সম্পর্কে একটু জানবো। কোলেস্টেরল হলো একটি জটিল মনোহাইড্রক্সি গণ অ্যালকোহলিক যৌগ। এটি সাদা স্ফটিকাকার বস্তু যা পানিতে অদ্রবণীয় কিন্তু বিভিন্ন জৈব দ্রাবকে দ্রবণীয়। ফ্যাটি অ্যাসিডের সাথে কোলেস্টেরল বিক্রিয়া করে মোম তৈরি করে।
কোলেস্টেরল কোষের অতি প্রয়োজনীয় উপাদান, এটি কোষঝিল্লির প্রবেশতা নিয়ন্ত্রণ করে। আলু ও চুকরি আলুতে কোলেস্টেরল পাওয়া যায়। প্রাণীদেহে অধিক পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায়। তাহলে আমাদের দেহে কোলেস্টেরল, যেহেতু এটা মানুষের এই কোলেস্টেরল আছে, এই জন্য আমরা কোলেস্টেরল সম্পর্কে জানছি। মানুষের দেহে দুই ধরনের কোলেস্টেরল আছে, একটা হলো এলডিএল মানে লো ডেনসিটি লাইপোপ্রোটিন, আর একটা হলো এসডিএল হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। মানুষের রক্তে এসডিএল এর মাত্রা বেশি, হ্যাঁ, এটা হলো 40 মাইক্রোগ্রাম পার ডিএল, হ্যাঁ, এই মাত্রা থাকবে। তবে এলডিএল এর মাত্রা কম, হ্যাঁ, 100 মাইক্রোগ্রাম পার ডিএল। তাহলে এটা হলো কি, এর কম থাকতে হবে। আমাদের রক্তে আসলে এসডিএল এটা হলো ভালো লিপিড, এলডিএল এটা হলো খারাপ লিপিড। তো মানুষের ক্ষেত্রে পুরুষে ভালো লিপিডের পরিমাণ কম, খারাপ লিপিডের পরিমাণ বেশি। কিন্তু মহিলাদের ক্ষেত্রে আবার ভালো লিপিডের পরিমাণ বেশি মানে এসডিএল বেশি, এবং খারাপ লিপিড এলডিএল এর পরিমাণ মহিলাদের কম। এই জন্য দেখা যায় যে পুরুষ অপেক্ষা স্ত্রী লোকের হৃদরোগ কম হয়ে থাকে। কেন কম হয়? কারণ তাদের দেহে ভালো লিপিড বেশি আছে। আর পুরুষের কেন হৃদরোগ বেশি হয়? কারণ পুরুষের দেহে এলডিএল এর পরিমাণটা বেশি, এই কারণে পুরুষের বেশি হৃদরোগ হয়। মানুষের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা 0.15 থেকে 1.20%। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে, কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে রক্তনালী সরু হয়ে হৃদযন্ত্রে রক্ত চলাচল কমে যায়, ফলে করোনারি থ্রম্বোসিস নামক মারাত্মক হৃদরোগ সৃষ্টি হয়। তাহলে আমাদের হৃৎপিণ্ডে যে ধমনী আছে তার নাম হলো করোনারি ধমনী। আর এই করোনারি ধমনীতে যদি কোলেস্টেরল জমা হয়ে যায়, তাহলে করোনারি ধমনীর যে নালীটা আছে সেটা চিকন হয়ে যায়, ভিতরে যে গহ্বরটা আছে সেটা সরু হয়ে যায়, হ্যাঁ, যার কারণে রক্ত ভালোভাবে চলাচল করতে পারে না হৃৎপিণ্ডে, হ্যাঁ, যার কারণে তখন এই রোগটা হয়, করোনারি থ্রম্বোসিস। জীবদেহে লিপিডের ভূমিকা। লিপিড জীবদেহে খাদ্য হিসেবে সঞ্চিত থাকে। কোষঝিল্লি থেকে শুরু করে অধিকাংশ কোষাঙ্গাণুর আবরণী ফসফোলিপিড দিয়ে গঠিত। গ্লাইকোলিপিড সালোক সংশ্লেষণে বিশেষ ভূমিকা রাখে। ফসফোলিপিড কোষের আয়নের বাহক হিসেবে কাজ করে। ফসফোলিপিড জীবদেহের কতিপয় উৎসেচকের প্রস্তুতি গ্রুপ হিসেবে কাজ করে। প্রাণীদেহের ত্বকের নিচে সঞ্চিত চর্বি তাপ নিরোধক হিসেবে কাজ করে। মোম জাতীয় কিছু লিপিড উদ্ভিদের কাণ্ড ও ক্রিটিক্যালি বিদ্যমান থেকে প্রসাধনের হার হ্রাস করে, এবং টারপিনস জাতীয় লিপিড উদ্ভিদের সুগন্ধি সৃষ্টি করে। লিপিড থেকে সামান্য প্রোটিন, হরমোন, কোলেস্টেরল সংশ্লিষ্ট হতে পারে। তো এই ছিল আজকের বিষয়বস্তুগুলো। তারা কারো কোথাও সমস্যা থাকলে বলো। আর এখানে আমরা একটা যেটা বলেছিলাম যে আমরা উদ্ভিদ লিপিডের যে 2 নাম্বার এখানে রাবার দেওয়া ছিল, সেটা আসলে হবে টারপিনস। ওটা একটু সবাই ঠিক করে নিও। এই যে আইসোপ্রিনের যৌগকে এখানে দেওয়া আছে রাবার, এটা হবে আসলে টারপিনস। তাহলে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা অনেক সময় এই আমরা এখন শীতকালে অনেকে আমরা দেখা যায় হলো মেনথল বলে একটা নিই, মেনথল। হ্যাঁ, এই মেনথল উপাদানটা কিন্তু তোমার পেস্টে আছে বা বিভিন্ন প্রসাধনী সামগ্রীতে দেখা যায়। মেনথলটা আসলে এক ধরনের টারপিনস। মেনথল আসলে এক ধরনের টারপিনস। মেনথলকে বলা হয় মনোটারপিনস। তাহলে কারো কোনো প্রশ্ন নাই? আর সবাই চ্যাট বক্সে তোমাদের নাম রোল গুলো দিয়ে দাও। তাহলে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।